আমি এই এলাকার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব যে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে, এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে। আজকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করছেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর হিন্দু নেই, তিনি মুসলিম হয়ে গেছেন, মমতাজ হয়ে গেছেন, তিনি শুধু মুসলমানদের তোষণ করছেন। আমাদের মাইকের আওয়াজ যদি কোনো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যদি শুনে থাকেন, আমি কয়েকটি তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের মানুষের পাশে আছেন। আজ আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা বেশি দূর যেতে হবে না, যদি আমরা কপিল মুনির আশ্রমে যাই, সাগরে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়ে কপিল মুনির আশ্রম তার উন্নয়নটা করেছে। আজকে যদি আমি বাবা বড় কাছারির মন্দিরে যাই বিষ্ণুপুরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েক কোটি টাকা খরচ করে বাবা বড় কাছারির মন্দিরের ডেভেলপমেন্ট এবং সেখানকার মন্দিরের গেট থেকে শুরু করে, জয়রামপুর মন্দিরের গেট থেকে শুরু করে, তার উন্নয়ন থেকে শুরু করে কোটি কোটি টাকা ব্যয় করেছে। আজকে যদি আমি দক্ষিণেশ্বর কালীবাড়ি যাই, সেখানে স্কাই ওয়াক চালু করা হয়েছে। আজকে যদি আমি তারকেশ্বরে যাই, তারকেশ্বরের মন্দিরের কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আজকে যদি আমরা কালীঘাটের মন্দিরে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানেও কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আর যদি বাঁকুড়া বলি, পুরুলিয়া বলি, জলপাইগুড়ি বলি, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা যদি আজকে সেখানে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন মন্দিরগুলো আজকে উন্নয়ন করা হয়েছে। প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি, যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কংগ্রেস করতে পারেনি, যুক্তফ্রন্ট করতে পারেনি, বামফ্রন্ট করতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ কিন্তু প্রত্যেকটা জায়গায় কোথাও ইলেকট্রিক চুল্লি, কোথাও কাঠের চুল্লি, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে তৈরি হয়েছে। অন্যদিকে আমাদের সংখ্যালঘু মুসলিম যারা আছে, আজকের মুসলমানদের কবরস্থানের প্রাচীর দেওয়া, আজকের মুসলমানদের ঈদগাহ মাঠের উন্নয়ন করা, আজকের ফুরপুরা শরীফ বলুন আর ঘুটিয়ারি শরীফ বলুন, আজ সেখানে ট্রাস্ট বানিয়ে সেখানে উন্নয়ন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, পার্সি, জৈনদের আজ একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে। আজ সকলের উন্নয়ন হয়েছে। আমি দিদিকে ধন্যবাদ জানাবো। স্বাধীন ভারতে কেউ করতে পারেনি, ইতিহাস তৈরি করলেন বাংলায়। বাংলার সবচেয়ে পৃথিবীর মানচিত্রে যে পর্যটন কেন্দ্র, সেটা হলো দীঘা। আর সেই দীঘার মাটিতে বাবা জগন্নাথের মন্দির 250 কোটি টাকা তৈরি করে তিনি বুঝিয়ে দিলেন, এটা হচ্ছে বাংলা। এই বাংলায় সম্প্রীতি, এই বাংলায় একতা, এই বাংলায় ঐক্য, এখানে সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আজকে যারা বিজেপির বন্ধুরা আছেন, আমি জানি এই চত্বরে আমাদের 30টা বুথ আছে। গত লোকসভা নির্বাচনে আমরা এই চত্বরে হেরেছি অনেক বুথে। এই এলাকার যারা হিন্দু, মুসলমান ভাই বোনেরা আছেন, তাদের আমি বলি, বাস্তবের দিকে একবার তাকিয়ে দেখুন। আপনার ঘরের ছেলের হাতে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, পৃথিবী হাতের মুঠোয়। তথ্যটা দেখুন, ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে গোটা ভারতবর্ষের ক্ষমতায় এসেছে, গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হয়েছে। কোথাও মসজিদ হয়েছে, কোথাও মন্দির হয়েছে, কোথাও গির্জা হয়েছে, কোথাও গুরুদ্বার হয়েছে। গোটা দেশ জুড়ে মা বোনেদের কোনো সম্মান নেই। আপনি রাজস্থান যাবেন, উত্তরপ্রদেশ যাবেন, মধ্যপ্রদেশ যাবেন, গুজরাট যাবেন, প্রতিদিন। তৃতীয় দাবি ছিল নতুন নতুন শিল্প করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কেন বলেছিল? সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল। আপনারা জানেন সল্লেকে একটা খিদিরপুরে যারা 8 পাস, তাদের ছিল 1 কোটি বেকার ছিল। মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে সরকারি কর্মসংস্থানের মাধ্যমে এই বেকারদের সমস্যা মেটানো যাবে না, তাই তিনি বলেছিলেন নতুন নতুন শিল্প করতে হবে। চতুর্থ দাবি ছিল হাসপাতালগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা হাসপাতালগুলোতে দেখছিলাম যে মানুষ কিভাবে মারা যাচ্ছে। পঞ্চম দাবি ছিল শিক্ষা ব্যবস্থায় সুস্থ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ষষ্ঠ দাবি ছিল
শ্রমিকদের ন্যূনতম মজুরির ব্যবস্থা করতে হবে। আপনারা যারা জাননি স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছিল সুবিধার জন্য, সেখানে এখানে মহিলারা আছে, আমি দেখতাম অনেক মহিলা কাজ করে ভ্যানে করে দৌড়াচ্ছে, তাদের ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, তাদের ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, তাদের 40-50 টাকা দিয়ে তাদের কীতদাসের মতো খাটাতো। আমরা বলেছিলাম ন্যূনতম মজুরির ব্যবস্থা করতে হবে। এখন যান ওখানে 365 টাকা মজুরি হয়েছে। আমাদের ষষ্ঠ দাবি ছিল যে কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। আমাদের অষ্টম দাবি ছিল আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। তখন 26,000 মানুষ খুন হয়েছিল। আজকে সিপিএম এর কর্মীরা শান্তির কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। আমরা সেদিন শান্তিপূর্ণভাবে মহাকরণে সামিল হয়েছিলাম। সেদিন পুলিশ বিনা প্ররোচনায় আমাদের ওপর গুলি চালনা করেছিলেন। সেদিন আমরা ভেবেছিলাম সিপিএম ক্ষমতায় আসার আগে বলতো গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশ হস্তক্ষেপ করবে না। সেদিন আমাদের গুলি চালিয়ে 13 জন কর্মী মারা গেছিল। কারা মারা গেছিল? দমদমের বন্ধন দাস, পাতিপুকুরের মুরারি চক্রবর্তী, সোনাপুরের দিগ্রামের রতন মন্ডল, দমদমের বিশ্বনাথ রায়, বিজয়গড়ের কল্যাণ ব্যানার্জি, হুগলির অসীম দাস, কাঁসাপাড়ার কেশব বৈরাগী, যাদবপুরের শ্রীকান্ত শর্মা, হরিদেবপুরের দিলীপ দাস, গাইঘাটার রঞ্জিত দাস, কসবার প্রদীপ রায়, মেদিনীপুরের মোহাম্মদ খালেদ। আরেকজনকে আমরা সমর্থন করতে পারিনি। 13 জন কর্মী মারা গিয়েছিলেন। কিন্তু আমরা সেদিন আমাদের হাতে তো লাঠি ছিল না, আমাদের হাতে তো বন্দুক ছিল না, আমাদের মন্ত্র ছিল বন্দে মাতরম। সেই বন্দে মাতরমকে পাথর করে গেছিলাম। আজকে যারা বড় বড় কথা বলছেন, সেই 13 জন কর্মীকে মারার পর জ্যোতি বাসু তাদের সমবেদনা দূরের কথা, তাদের জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। কিন্তু সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শপথ দিয়েছিলাম। তাদের পরিবারের কাছে গিয়ে বলেছিলাম, মা তোমার ছেলেকে ফিরিয়ে দিয়ে পাচ্ছি না, কিন্তু একটা কথা বলে যাই, শহীদের রক্ত হবে না কবে ব্যর্থ। ওরা যে আদর্শ নীতি নিয়ে আজকে বাংলায় আত্মত্যাগ করলো, আমরা অত্যাচারী সিপিএম এর এই ক্ষমতা থেকে সরাবো। আজও 31 বছর হয়ে গেছে, মমতা ব্যানার্জি সেই শহীদদের পরিবারের আশপাশে আছে। এটা শুধু বাংলায় নয়, সারা পৃথিবীতে এটা দৃষ্টান্ত, এই বিরাট দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি আজও তাদের পাশ থেকে সরে যায়নি। তাই আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক বক্তা আছেন এই শহীদদের স্মরণে। এরা আমাদের কাছে, আমরা জ্বালায় মরছিলাম, ক্ষোভে মরছিলাম, ওরা বলছিল আমাদের বিদেয়ী আত্মা শান্তি পাবে না যদি তোমরা এই অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী সিপিএম এর নেতৃত্বে বামপন্থী সরকারকে ক্ষমতায় সরাতে না পারো। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের উপর আস্থা ভরসা ছিল। তিনি অর্জুনের মতো লক্ষ্যে স্থির ছিলেন, বলেছিলেন এই সিপিএম কে আমি সরাবই। 2011 সালে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন নিয়ে 294টি আসনের মধ্যে 184টি আসনে জয়লাভ করেছিলেন। আমরা ক্ষমতায় আছি। আজও সেই শহীদদের কথা ভুলিনি। আজও সেই শহীদ পরিবারের পাশে আমরা আছি। প্রত্যেক পরিবার পিছু মমতা ব্যানার্জি একজনকে চাকরি দিয়েছেন, আর 1,75,000 টাকা দিয়ে LIC করে দিয়েছেন। দেখাতে পারবেন কোন রাজনৈতিক দলের? আর এখানে কালুদা আছে, আমাদের তখন বয়স ছিল না। 1967 সালে খান্না আন্দোলনে নুরুল বলে একটা ছেলে মারা গেছিল। তার ডেড বডি নিয়ে সারা কলকাতায় ঘুরেছিল সিপিএম এর কর্মীরা। নুরুলের মা কাইন্না বলে, নুরুলকে কেউ দেখে না। আর সেই নুরুলের মাকে মমতা ব্যানার্জি দেখেছে, সিপিএম দেখেনি। ওদের গায়ে, আমি বলি না, ওদের গায়ে ফোস্টা করা উচিত। এত বড় মিথ্যাবাদী আজকে গণতন্ত্রের কথা বলছে, ফিরতে পারবো তার সন্দেহ ছিল। আজকে নতুন করে গল্প করছে। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কেউ 68টা প্রকল্প করেছেন, সেই প্রথম বর্ণ নির্বিশেষে সবাই তৃণমূল স্তর পর্যন্ত সেই উপযোগিতা পাচ্ছে। সিপিএম এর কমপ্লেটটা নেয় না লক্ষ্মীর ভান্ডার, বিজেপির পরিবারের লোকটা নেয় না লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী করেনি, যুবশ্রী নেয়নি, ঐক্যশ্রী নেয়নি, কন্যাশ্রী নেয়নি, রূপশ্রী নেয়নি। এরা দোকান কাটা বিহার, এরা দোকান কাটা বিহার। মমতা ব্যানার্জির কাছে সব সুযোগ সুবিধা নিয়ে আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালাগালি করে। ভুলে গেছি বানতলার কথা। বানতলায় কি হয়েছিল? 2 জন মহিলার উপর অত্যাচার করে একজন মরে গেছিল, অনিতা দেওয়ান।